হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার নোঙর যে তোমাদের কবিতাটা ছিল সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি নোঙর কবিতাটি বুঝিয়ে দিয়েছি, তোমরা যে বাজারা দেখো না কিন্তু অবশ্যই ভিডিওটা প্লেলিস্টকে দেখে নেবে, সেখানে ক্লাস 9-এ দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্লাস 9-এর অন্যান্য ভিডিওগুলো দেওয়া রয়েছে, যে বাজারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকে তোমাদের নোঙর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো, সেগুলো ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এখানে কবির আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে, অথবা নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে মন্তব্যটির তাৎপর্য লেখো। দেখো, নোঙর এখানে বন্ধনের এবং তট বাস্তব জীবনের প্রতীক। সুদূরের পিয়াসী কবি মন অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পাড়ে, কিন্তু ব্যক্তি জীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তার দৈনন্দিন জীবন বাধা। কবি মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে, কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। বোঝা গেল? তারপরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি। দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? ঠিক আছে, দেখো, অজানার প্রতি আকর্ষণ কবি মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে, কিন্তু বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয় না। তবু কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে, কিন্তু কবির সচেতন সত্তা জানে যে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, অর্থাৎ জীবনের নৌকা দায় দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাধা পড়েছে। সে নৌকা আর চলবে না, তাই দাঁড় টানা বৃথা। তার পরের প্রশ্ন, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো, অথবা লাইনটির তাৎপর্য কি, এরকম ঘুরিয়ে লাইন দিয়ে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে, জাস্ট এই লাইনটার যে মেন অর্থ সেটা বুঝে নিতে হবে। কি বলছে না, বাধাহীন জীবনের খোঁজে কবি দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছিলেন, কিন্তু তার জীবনতরী কর্মময় বাস্তবতার নোঙরে বাধা পড়েছে। জোয়ারের ঢেউগুলো কবির নৌকায় ঘা দিয়ে সমুদ্রের দিকে চলে যায়। সেই সমুদ্রের দিকে কবি যেতেও চেয়েছিলেন, কিন্তু সংসারের বন্ধনে তিনি আবদ্ধ। কবির স্থিতিশীল জীবনে গতিশীল ঢেউগুলো নানা স্বপ্ন হচ্ছে কল্পনার প্রতীক। কবির জীবন নৌকাকে বন্ধন মুক্ত করতে চেয়ে তারা ব্যর্থ হয়ে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে গেল। ঠিক আছে, তোমরা কিন্তু মাথায় রাখবে, তোমরা কিন্তু এখন উঁচু ক্লাসে উঠেছো, তাই লাইনগুলো একটু কঠিন হলেও তোমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে প্রশ্নের উত্তরগুলো। বারবার করে বলছি, তোমরা কিন্তু ক্লাস 9-এ পড়ো। একটা ক্লাস 7-এর স্টুডেন্ট, একটা ক্লাস 8-এর স্টুডেন্ট যেরকম উত্তর লিখবে, তোমাদের কিন্তু সেরকম উত্তর লিখলে হবে না। তোমাদের উত্তরের প্যাটার্ন থাকবে আরও স্ট্যান্ডার্ড, আরও ভালো। সুতরাং তোমাদের কিন্তু এরকম করে লেখার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাই উত্তরগুলো অবশ্যই যদি বই না থাকে খাতায় লিখবে, তারপর মুখস্থ করে নিজে না দেখে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ মাথায় রাখবে এর পরের বছর তোমরা কিন্তু মাধ্যমিক দিতে চলেছো, তাই লেখার ধরনটা কিন্তু 9 থেকেই তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, তারপর ভাটা শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আরোহণ। স্রোতের প্রবল প্রাণ আরোহণ করা বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, যে কটা প্রশ্ন আমি কবিতা থেকে বলবো সব কটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, অথবা দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে সঙ্গে সেটাও কিন্তু ভালো করে দেখবে। আর এটা একটা পুরনো বই বলে বইটা দাগানো, প্রথমেই বলে রাখছি, সেজন্য তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, মূল উদ্দেশ্য তোমাদের প্রশ্নগুলো দেখে নেওয়া, তাই সেটা কিন্তু ভালো করে দেখে নাও। জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে, আর ভাটা এলে সেই জল নেমে যায়। জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান, তাই তো? কবির জীবনতরী যে নৌকা বাধা সংসারের ঘাটে, তার আকুল হৃদয় চায় সাতসাগরে পাড়ি। দেখো, যতগুলো প্রশ্ন তো আমরা পড়ছি, মেন টপিক কিন্তু সেই একটাই। কবির বুকে এক বাঁধনহারা উদ্দাম জীবনের আশা জাগে। সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে, কিন্তু পরক্ষণে বাস্তবের ধাক্কায় কবির আশা উৎসাহ ভাটা শোষণের মতো স্তিমিত হয়ে যায়। ঠিক আছে, এর পরের প্রশ্ন, আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য কি? দেখো, কবি তার রচিত সাহিত্যকীর্তি নিয়ে সাহিত্যকীর্তিগুলো নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তরে। সাত সমুদ্রের পাহাড়ের সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দে খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন, কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। ঠিক আছে,
এরপরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি। কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন, তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? দেখো, এই যে উত্তরটা আছে মিছে বলার কারণ, এই উত্তরটা তোমাদের একটা জায়গায় দেওয়া রয়েছে, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। যেটা আমরা একটু আগে 2 নম্বরের প্রশ্ন উত্তর পড়লাম, সেখানে কিন্তু প্রথমে এই প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে। এটা আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা নিয়ে নেবে। দাঁড় টানাকে মিছে বলার কারণ কেন বলা হয়েছে। এরপরে অ্যাটাচ প্রশ্ন, দাঁড় টেনে যাওয়ার কারণ। বলছে দাঁড় টানা মিথ্যা জেনেও কবি দাঁড় টেনে যান, কারণ অজানার প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন। সংসার বন্ধনকে অস্বীকার করতে না পারলেও কল্পনাবিলাসী মন পেতে চায় বন্ধনহীন জীবনের স্বাদ। তটভূমিকে আটকে থাকাটা হয়তো বাস্তবটা, কিন্তু সপ্তসিন্ধু পাড়ে অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে পাড়ি দেওয়াটা মনের গভীরে লালিত আরেক রকমের একটা চিরবাসনা। একে থামিয়ে রাখা অথবা এড়িয়ে চলা কবির পক্ষে সম্ভব নয়। সেই কারণেই দাঁড় টানা মিথ্যা হবে জেনেও কবি দাঁড় টেনে যান, কারণ তিনি জানেন তিনি কখনোই সেই স্বপ্নটা আর কি পূরণ করতে পারবেন না। তবুও যেটা বলছে যে একটা চির বাসনা মনের মধ্যে থেকেই যায়, যেটা তিনি করতে চান, তার জন্য তিনি কি করছেন, মিথ্যা হলেও তিনি সেই দাঁড়টা টেনে যাচ্ছেন। এরপরের প্রশ্ন, নোঙরের কাছি বাধা তবু এই নৌকা চিরকাল। নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাধা? দেখো, মানুষ মূলত সামাজিক ও সাংসারিক জীব। সমাজ সংসারে কর্তব্য ও দায়িত্বের বাঁধনে সে সবসময় জড়িয়ে থাকে। কঠোর বাস্তবের সংঘাতে জীবনের অনেক স্বপ্ন কল্পনাই অপূর্ণ থেকে যায়। কবির জীবন ও বাস্তব জগৎ ও সংসারের বাঁধনে বাধা পড়ে আছে, কিন্তু সৃষ্টিশীল মানুষের থাকে কল্পনাপ্রবণ মন, যে মন বারবার বাস্তবের বন্ধন ছিন্ন করে দূর অজানায় পাড়ি দিতে চায়, কিন্তু জীবন্তরী বাস্তবের দায়িত্ব ও কর্তব্যের নোঙরে চিরকাল বাধাই পড়ে থাকে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, কবি নৌকা নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তার সেই নৌকো তটের কিনারে নোঙরে বাধা পড়ে গেছে। কবির মন বাধা অগ্রাহ্য করে দাঁড় টেনে চলে। প্রতিবার দাঁড় টানলে জলের যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস। স্রোত গতিশীল, কিন্তু কবির জীবন্তরী আটকা পড়ে আছে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকা ভাসাতে পারছেন কিনা, তাই স্রোত কবির এই থমকে থাকাকে ব্যঙ্গ বিদ্রুপে বিদ্ধ করে চলে। বোঝা গেল? এর পরের প্রশ্ন, ততই বিরামহীন এই দাঁড় টানা। বিরামহীন দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অজানার আকর্ষণে মানুষ কোনো দূর গন্তব্যের উদ্দেশ্যে বেরোলেও নানা রকমের প্রতিকূলতা কবির পথ আটকে দেয়। জীবন স্তব্ধ হয়ে পড়ে, তটের কিনারায় নোঙর পড়ে যায়। জীবন কখনো বাধাহীন মসৃণ হতে পারে না, কিন্তু এর ফলে চলা যে চিরকালের মতো থেমে যাবে তাও নয়। গতি এবং এগিয়ে চলার প্রতি মানুষের রয়েছে চিরকালের আকর্ষণ, তাই তারার দিকে তাকিয়ে দিক নিশানা যেমন চলতেই থাকে, ঠিক সেরকমই দাঁড় টানাও অব্যাহত থাকে। এই হলো তোমাদের বড় প্রশ্ন, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। এরপর চলো শর্ট প্রশ্ন দেখে নেবে। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন করা দরকার নেই, 3 নম্বরের প্রশ্ন করলেই যথেষ্ট। দেখো, প্রথম শর্ট প্রশ্ন, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে কবি কিসের মাধ্যমে পাড়ি দিতে চান? উত্তর কি হবে? নৌকার মাধ্যমে কবি দূর দূরান্তে বা সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান। ঠিক আছে। তারপরের প্রশ্ন, দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থ হন কেন? দেখো, দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থ হন কারণ তার নৌকার নোঙর তটের কিনারে পড়ে গেছে। এরপরে প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে। নোঙর কোথায় গিয়েছে পড়ে? এটা হবে উত্তর, নোঙর তটের কিনারায় পড়ে গেছে। ঠিক আছে। এরপরে প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? দেখো, কবির নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। এরপরে প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী কোথায়, কিভাবে বাধা পড়ে আছে? উত্তরটি দেখে নাও। জোয়ার ভাটায় বাধা তটের কাছে কবির বাণিজ্য তরী নোঙরে বাধা পড়ে আছে। ঠিক আছে। কবিতাটি পড়ার সময় আমি বলেছিলাম, আর একবার বলছি, নোঙর কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম লেখো। উত্তর কি হবে? সাদা মেঘ কালো পাহাড়, এটা হচ্ছে তার মূল গ্রন্থ আর কি। এখান থেকে কিন্তু নোঙর কবিতাটি নেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন, নোঙর কবিতায় দাঁড় টানা ও মাছ তুলে পাল বাঁধা সত্ত্বেও কি হলো না এবং কেন হলো না? দেখো, দাঁড় টানা ও মাছ তুলে পাল বাঁধা সত্ত্বেও নৌকো এগোলো না, কারণ নোঙরের কাছিতে নৌকা বাধা পড়ে আছে। এরপরে প্রশ্ন, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলো কেমন? দেখো, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানায় কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন।
এরপরে প্রশ্ন, সপ্ত সিন্ধু পাড়ে কবির যাওয়ার উদ্দেশ্য কি? উত্তর দেখো, সপ্ত সিন্ধু পাড়ে কবি তার ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে চান। এরপরে প্রশ্ন, নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? দেখো উত্তর, নোঙর কবিতায় নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা হচ্ছে গতির প্রতীক। একটা প্রশ্ন স্কিপ করলাম, সারারাত তবু দাঁড় টানি, এই তবু শব্দটি কবি কেন ব্যবহার করেছেন? দেখো, তটের কিনারায় নোঙর পড়ে গেলেও যেহেতু দাঁড় টানা চলতেই থাকে, সেহেতু সেই বিরামহীনতাকে বোঝানোর জন্য এই তবু শব্দটিকে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? তো নোঙর কবিতা থেকে এই সমস্ত প্রশ্ন যেগুলো আমি দিলাম, এগুলো ভালো করে করো, দেখে পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর 3 নম্বর প্রশ্নগুলো ভালো করে করতে বলছি এই জন্যই, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু 40 নম্বরের মধ্যে হবে। সেখানে বেশিরভাগ প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন, আর এই 3 নম্বরের প্রশ্নই দেওয়া থাকবে। সুতরাং যেগুলো আমি দিচ্ছি সেগুলো ভরসা করে ভালো করে পড়ে যাও, আর সঙ্গে যখন টেক্সটটা পড়বে, টেক্সটে যে পড়াটা আমি ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখে পড়াটা বুঝে নিও। ওকে? কারণ বাংলা এমনই একটা সাবজেক্ট, যদি না বুঝতে পারো, যদি মানে শতবার মুখস্থ করলেও তোমরা কিন্তু প্রশ্ন উত্তর না দেখে লিখতে পারবে না। তাই প্রত্যেকেই আমার বলা রইল, যদি কবিতাটি পড়ে না থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও। প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 খুলবে, দেখতে পাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।